Hello everyone, this class is for 6th sem batch. আমাদের দ্য লিটল প্রিন্স হচ্ছিল। লিটল প্রিন্সের ইন্ট্রোডাকশন পোর্শনটা আমরা ডিটেলসে ডিসকাস করেছি এবং সেখান থেকে আমরা জনরাটা কী বা টাইপটা কী, অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টস থেকে শুরু করে ওকেজন থেকে শুরু করে সামারি বা ডিডাক্টিক লেসন সমস্ত কিছু দেখেছি। আজ থেকে আমরা টেক্সটটা ডিসকাস করব। টেক্সটের পিডিএফটা তোদের গ্রুপে দিয়েছি, সেটা একটুখানি ফলো করবি ক্লোজলি। নাও লেট আস কাম টু চ্যাপ্টার নাম্বার 1। যেহেতু একটা চিলড্রেন্স টেলের মোড়কে গল্পটা আছে, সেহেতু ল্যাঙ্গুয়েজ খুব একটা ডিফিকাল্ট নয়, রাদার ডিফিকাল্টই নয়। ল্যাঙ্গুয়েজ অ্যাবসলিউটলি ভেরি সিম্পল, ভেরি লুসিড, ইজি ল্যাঙ্গুয়েজ। কিন্তু কিছু কিছু জায়গায় যেগুলো অ্যালিগরিক্যাল মিনিং আছে, ইনার মিনিং আছে, স্যাটায়ার আছে বা লাইফ লেসনগুলো আছে, সেগুলো আমরা হাইলাইট করব। ইম্পর্ট্যান্ট লাইনগুলো মার্ক করব, সেগুলো মার্ক করে নিবি। এবং থিম্যাটিক কোয়েশ্চেন যেগুলো আছে প্রত্যেকটা চ্যাপ্টার আমরা দেখব এবং সেই চ্যাপ্টার থেকে কী কী কোয়েশ্চেন পেয়েছি সেগুলো আমরা ডিসকাস করব। নাও লেট আস কাম টু চ্যাপ্টার নাম্বার 1। দ্যাট ওয়ান্স ওয়েন আই বলতে হিয়ার দ্য ওয়ার্ড আই রেফার্স টু দ্য ন্যারেটার হিমসেলফ, বোঝা গেছে? দ্যাট ইজ এক্সপিউরি হিমসেলফ। ওয়ান্স ওয়েন আই ওয়াজ 6 years old, অর্থাৎ এখানে শুরুতেই রেমিনিসেন্সের মাধ্যমে, স্মৃতিচারণার মাধ্যমে তিনি তার নভেলাটা বিগিন করছেন। যখন তিনি স্মল চাইল্ড ছিলেন, এ চাইল্ড অফ 6 years old, সেই সময়ে একটা ঘটনা, সেই সময় একটা এক্সপিরিয়েন্স তিনি শেয়ার করছেন এবং তার মাধ্যমে তিনি শুরু করছেন। ওয়ান্স ওয়েন আই ওয়াজ 6 years old, I saw a magnificent picture, that is a beautiful, brilliant picture in a book, নামটা আন্ডারলাইন করবি বইয়ের, called True Stories from Nature। তো ছোটোবেলায় যখন 6 বছর তার বয়স, সেই সময় ট্রু স্টোরিজ ফ্রম নেচার এই বইয়ে একটা ব্রিলিয়েন্ট পিকচার তিনি দেখলেন। আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে এটা একটা ভেরি সিম্পল বিগিনিং। 6 বছর বয়সে একটি বাচ্চা একটি বই থেকে একটা ছবি দেখেছে এবং ছবিটা তার কাছে খুব অ্যাট্রাকটিভ লেগেছে, তার কাছে খুব অ্যাপিলিং মনে হয়েছে। ভেরি নর্মাল, ভেরি অর্ডিনারি বিগিনিং। কিন্তু এই ছবির মাধ্যমে তিনি কিন্তু একটা ক্লিয়ার ডিফারেন্সিয়েশন দেখাবেন গ্রোন আপদের সাথে চাইল্ডের, গ্রোন আপদের সাথে চিলড্রেনের কতটা পার্থক্য, ইনোসেন্সের দিক থেকে, সিম্পলিসিটির দিক থেকে, সমস্ত দিক থেকে, সেটা কিন্তু এই ছবির মাধ্যমে তিনি দেখাবেন। দেখো, once when I was 6 years old, I saw a magnificent picture in a book called True Stories from Nature about the primeval forest. Primeval মানে প্রাচীন। এই বইটা প্রাচীন যে জঙ্গল, গোটা বিশ্বে যে প্রাচীন জঙ্গলগুলো আছে, যে ফরেস্টগুলো আছে, সেই ফরেস্টের বর্ণনা, সেই ফরেস্টের ডেসক্রিপশন নিয়ে এই বই ট্রু স্টোরিজ ফ্রম নেচার। সেই বইটা তখন পড়ছিলেন যখন তিনি, হি ওয়াজ এ মিয়ার চাইল্ড অফ 6 years এজ। ইট ওয়াজ এ পিকচার, অ্যান্ড আই করবি, অফ এ বোয়া কনস্ট্রিক্টর। বোয়া কনস্ট্রিক্টর কার্নিভোরাস অ্যানিমাল, মাংসাশী প্রাণী, ইন দ্য অ্যাক্ট অফ সোয়ালোয়িং অ্যান অ্যানিমাল। ছবিটা দেবী দেওয়া আছে। সেই বইয়ে তিনি একটা ছবি দেখলেন যেখানে বোয়া কনস্ট্রাক্টর একটা অ্যানিমালকে সোয়ালো করছে, তার ভিকটিমকে, তার প্রেকে, তার শিকারকে সে গিলে খাচ্ছে। হিয়ার ইজ এ কপি অফ দ্য ড্রয়িং। যে ড্রয়িংটা তিনি ওই ট্রু স্টোরিজ ফ্রম নেচার বইয়ে দেখেছিলেন, সেই পিকচারটা তিনি পেইন্ট করেছেন। ইন দ্য বুক ইট সেড বোয়া কনস্ট্রিক্টার্স সোয়ালো দেয়ার প্রে হোল। সেই বইয়ে বর্ণনা দেওয়া ছিল যে বোয়া কনস্ট্রিক্টার এমন প্রাণী যে তারা যখন কোনো শিকার ধরে, তার ভিকটিমকে সে কিন্তু গিলে ফেলে, পুরোপুরি সোয়ালো করে, চিবিয়ে খায় না, সোয়ালো করে পুরোপুরি, উইদাউট চিবিং ইট। আফটার দ্যাট দে আর নট এবল টু মুভ, অবভিয়াসলি তারপরে তারা নড়তে পারে না, অ্যান্ড দে স্লিপ থ্রু দ্য 6 months দ্যাট দে নিড ফর ডাইজেশন। সেই খাবারটা খাওয়ার পরে আগামী 6 মাস সেই খাবারটা ডাইজেস্ট করার জন্য তারা ঘুমিয়ে পড়ে, তারা কোনো রকম অ্যাক্টিভিটিতে এনগেজ থাকে না ডিউরিং দ্য নেক্সট 6 months। এবং এই বর্ণনাটা, এই ডেসক্রিপশনটা তিনি দেখলেন কোথায়? সেই বইয়ে দেখলেন, যেটা তিনি 6 বছর যখন তার বয়স, সেই সময় যে বইটা পড়েছিলেন সেই থেকে এই বর্ণনাটা দেখলেন। দেখ, অ্যাপারেন্টলি মনে হতে পারে অ্যাবসলিউটলি একটা চাইল্ডিশ ডেসক্রিপশন। বোয়া কনস্ট্রিক্টর অ্যানিমাল তার ভিকটিম কেসে সোয়ালো করে উইদাউট চিবিং ইট, তারপর 6 মাস সে ঘুমিয়ে কাটায় ইন অর্ডার টু ডাইজেস্ট দ্য ফুড। অ্যাবসলিউটলি এইরকম ডেসক্রিপশন কিন্তু আমাদের মনে হতেই পারে না যে ওয়ান অফ দ্য বেস্ট সেলার বলা হচ্ছে
লিটল প্রিন্সকে, সেই রকম বইয়ের এইরকম বিগিনিং, এইরকম ডেসক্রিপশন কোথাও না কোথাও যেন একটা আমাদের সামঞ্জস্যপূর্ণ মনে হচ্ছে না, মানানসই মনে হচ্ছে না। এই চ্যাপ্টারটা শুধু দেখ, একটা চ্যাপ্টার দেখলে বুঝে যাবি যে এই অ্যাপারেন্ট সিম্পল ডেসক্রিপশন এরও কিন্তু অন্তর্নিহিত অর্থ আছে, অ্যালিগরিক্যাল ইনার মিনিং কিন্তু আছে। লেট আস সি। আই পন্ডার্ড ডিপলি, দ্যাট ইজ মেডিটেশন, যেটা আমরা বলি কন্টেম্পলেশন, গভীর চিন্তন। I pondered deeply then over the adventures of the jungle, and after some work with colored pencil, I succeeded in making my first drawing. And I got রাখবি তথ্যটা কী ছিল তার ফার্স্ট ড্রয়িং। এই বই থেকে যে বর্ণনা তিনি দেখলেন, যে ছবি তিনি দেখলেন, সেটা তাকে ইন্সপায়ার করলো এবং তিনি তার জীবনের প্রথম ছবি আঁকলেন। কী ছবি দেখবি? মাই ড্রয়িং নাম্বার 1, ইট লুকড লাইক দিস। ছবিটা নিচে আছে দেখবি, মানে এটা অ্যাকচুয়ালি বোয়া কনস্ট্রিক্টর, মানে রেপটাইল অ্যাকচুয়ালি এই বোয়া কনস্ট্রিক্টর। সে একটা এলিফ্যান্টকে গিলে খেয়েছে। এর ভেবে দেখবি আশ্চর্যচকিত হতে পারি আমরা, যারা বোয়া কনস্ট্রিক্টর এলিফ্যান্টকে কী করে গিলে খেতে পারে। এটা অ্যাবসলিউটলি ইম্পসিবল, হাইপারবোলিক, কোনো সেন্স হয় না। যেহেতু বাচ্চা ছেলে, 6 বছরের ছেলে, তার ম্যাচিউরিটি নেই, যেহেতু তার সেই রকম উইজডম নেই, সেই কারণে সে এই রকম গল্প বিশ্বাস করে। এখানেও কিন্তু চাইল্ডহুডকে গ্লোরিফাই করেছেন। চাইল্ডহুড স্টেজ আর গ্রোন আপ স্টেজে পার্থক্য কী? গ্রোন আপ পিপলরা সমস্ত কিছুর মধ্যে এক্সপ্লেনেশন খোঁজে, সমস্ত কিছুকে তারা অ্যানালাইজ করার চেষ্টা করে। কোনো জিনিসের প্রতি তাদের যে আমরা বলি বিশ্বাস করা, সেটাকে কোনো জিনিসের প্রতি ক্রেডিবিলিটি নেই তাদের। এইরকম একটা ছবি সে এঁকেছে, একটা বোয়া কনস্ট্রাক্টর, একটা এলিফ্যান্ট সে খেয়েছে এবং তারপর এইরকম দেখতে তাকে লাগছে। এবার দেখ কী হয়েছে। আই শোড মাই মাস্টার পিস, আন্ডারলাইন করবি, এই ওয়ার্ডটা থেকে তুই বুঝতে পারবি দ্য ডিফারেন্স বিটুইন এ চাইল্ড অ্যান্ড এ গ্রোন আপ ম্যান। মাস্টারপিস মানে কি বল আমাকে? মাস্টারপিস কথাটা শুধুমাত্র পেন্টারদের ক্ষেত্রে প্রযোজ্য নয়, যে কোনো ফিল্ডে যে কোনো ব্যক্তির শ্রেষ্ঠ নিদর্শনই হচ্ছে তার মাস্টারপিস। অর্থাৎ কোনো পেন্টার তার জীবনে যদি বহু পেন্টিং তিনি করেন, তার মধ্যে তার শ্রেষ্ঠতম পেন্টিংটাকে তার মাস্টারপিস বলা হয়। যেমন লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসা। লিওনার্দো দা ভিঞ্চি ওই ছাড়া আর কোনো ছবি আঁকেননি তা তো নয়, তিনি আরও অনেক পেন্টিং করেছেন, কিন্তু যেহেতু সেটা তার বেস্ট পেন্টিং, সেহেতু সেটাকে তার মাস্টারপিস বলা হয়। এবার তুই বল আমাকে, যে ছবিটা তোরা দেখছিস, এক্স্যাক্টলি এই ছবিটাই তিনি এঁকেছিলেন 6 বছর বয়সে। কোনো অ্যাঙ্গেল দিকে থেকে এই ছবিটা কি মাস্টারপিস মনে হচ্ছে আমাদের? হচ্ছে না নিশ্চয়ই। কেন হচ্ছে না? বিকজ উই আর গ্রোন আপ পিপল। আমাদের মধ্যে সিম্পলিসিটি নেই, আর আমাদের মধ্যে আড়ম্বর চলে এসছে, আর্টিফিশিয়ালিটি চলে এসছে। যে কোনো জিনিস সেটাকেই আমাদের ইম্পর্টেন্ট মনে হয়, যেটা আউটওয়ার্ড গ্লো, গ্ল্যামার, স্প্লেন্ডিড, বিউটিফুল, অ্যাট্রাকটিভ লাগে। সিম্পল জিনিসগুলো আমাদের কাছে কখনোই মাস্টারপিস মনে হতে পারে না। কিন্তু যে সময়ের ঘটনা বর্ণনা করছে ন্যারেটার, যেহেতু তিনি একজন 6 বছরের একজন ইনোসেন্ট চাইল্ড ছিলেন, সেহেতু তার কাছে এটাই ছিল তার মাস্টারপিস। আই শোড মাই মাস্টারপিস টু দ্য গ্রোন আপস। বড়দের, তার বাড়িতে যারা ছিলেন, তার গুরুজনদের সেই ছবি দেখাচ্ছেন। অ্যান্ড আস্ক দেম ওয়েদার দ্য ড্রয়িং ফ্রাইটেন্ড দেম। এবং তাকে আবার জিজ্ঞেস করো তাদেরকে যে ছবিটা দেখে ভয় লাগছে কিনা, কারণ ও তো জানে যে ছবিটা আমি বোয়া কনস্ট্রাক্টর রেখেছি, যে একটা আস্ত এলিফ্যান্ট গিলে খেয়েছে, কিন্তু তার এই ধারণাটাই নেই যে এই ছবিটা দেখে আদৌ ক্লিয়ারই নয় ব্যাপারটা, যেটা বোয়া কনস্ট্রাক্টরের ছবি, যে এলিফ্যান্ট সোয়ালো করেছে। যখন জিজ্ঞেস করলো বড়দের গিয়ে, দেখ বড়রা কীভাবে রিয়াক্ট করছে, বাট দ্য অ্যান্সার্ড ফ্রাইটেন। বড়রা অ্যান্সার দিয়ে, ভয় পাবো কিসের জন্য? ওয়াই শুড এনিওয়ান বি ফ্রাইটেন্ড বাই এ হ্যাট। মানে তারা এই ছবিটা বুঝতেই পারেনি, গ্রোন আপরা তারা আন্দাজই করতে পারেনি যে এই ছবিটা একটা বোয়া কনস্ট্রাক্টর এলিফ্যান্ট সোয়ালো করেছে তার ছবি। ছবিটা বাহ্যিকভাবে যেমন দেখতে লেগেছে, দেখে মনে হয়েছে এটা একটা হ্যাট, ভালো করে দেখবি হ্যাটের মতন মনে হচ্ছে, কাউবয় হ্যাট যেগুলো, সুতরাং হ্যাট। এবার ভেবে দেখবি এখানে গ্রোন আপদের কিন্তু স্যাটারাইজ শুরু হয়ে গেছে অলরেডি। গ্রোন আপরা কিন্তু যা বাইরে থেকে দেখা যায় সেটাকেই কিন্তু তারা ইম্পর্টেন্স দেয়। কোনো জিনিসের তারা কিন্তু ভ্যালিউটা শুধুমাত্র বাহ্যিক দিকে বাইরে থেকে দেখে যতটা মনে হয় সেই অনুযায়ী কিন্তু তারা সেটা ভ্যালিউ দেয় বা সেটাকে গণ্য করে। মাই ড্রয়িং ওয়াজ নট এ পিকচার অফ এ হ্যাট। ক্লিয়ার করছে যে এটা হ্যাটের পিকচার নয়, ইট ওয়াজ এ পিকচার অফ এ বোয়া কনস্ট্রাক্টর ডাইজেস্টিং অ্যান এলিফ্যান্ট। বাট সিন্স দ্য গ্রোন আপস ওয়ার নট এবল টু আন্ডারস্ট্যান্ড ইট, আই মেড অ্যানাদার ড্রয়িং। আরও একটা ছবি তিনি আঁকছেন, দ্য ইনসাইড অফ এ বোয়া কনস্ট্রাক্টর। ছবিটা দেখলেই বুঝতে পারবি। এবারে কী করেছেন, ইনসাইডটাকে ক্লিয়ারলি দেখিয়েছেন, একটা এলিফ্যান্ট রেখেছেন ভেতরে, যাতে করে বুঝতে পারা যায় যে বোয়া কনস্ট্রাক্টর একটা আস্ত এলিফ্যান্টকে সোয়ালো করেছে।
so that the grown-ups could see it easily. They always, আন্ডারলাইন করবি ইম্পর্টেন্ট লাইন, দে মানে এখানে গ্রোন-আপস, দে মানে শুধুমাত্র তার বাড়িতে থাকা সদস্যরা যাদেরকে তিনি ছবিটা দেখালেন তারা কিন্তু নয়, তারা তো অবশ্যই, দে মানে এখানে গ্রোন-আপস। দে অলওয়েজ নিড টু হ্যাভ থিংস এক্সপ্লেনড। বড়রা কোনো জিনিসকে সহজে মানতে চায় না। আর্গুমেন্ট, ডিবেট, তর্ক, তাদের মধ্যে সেই ইনোসেন্সটা নেই, সিম্পলিসিটি নেই যে কোনো জিনিসটাকে তারা ইজিলি গ্রহণ করবে, কোনো জিনিসটাকে তারা ইজিলি মেনে নেবে। দে অলওয়েজ নিড টু হ্যাভ থিংস এক্সপ্লেনড। মাই ড্রয়িং নাম্বার 2 লুক লাইক দিস। ড্রয়িং নাম্বার 2টা এরকম, ওই লাইনটা আন্ডারলাইন করে রাখবি। দে অলওয়েজ নিড টু হ্যাভ থিংস এক্সপ্লেনড। দ্য বেসিক ডিফারেন্স বিটুইন এ গ্রোন আপ অ্যান্ড এ চাইল্ড। The grown-up's response this time was to advise me to lay aside my drawings. মনে আছে আমরা আলোচনা করেছিলাম যখন আমরা লাইফ লেসনগুলো বা মরাল লেসনগুলো ডিসকাস করছিলাম যে বড়রা কখনোই কিন্তু এইরকম জিনিসগুলোকে ইম্পর্টেন্স দেয় না। পেইন্টিং, ডান্সিং খুব রেয়ার, পেইন্টিং, ডান্সিং থেকে শুরু করে ড্রয়িং, বোঝা গেছে কতগুলো, যেগুলো আমাদের হবি, যেগুলো আমাদের প্যাশন, সেগুলোকে ইম্পর্টেন্সই দেয় না। কারণ তাদের কাছে একমাত্র ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সেই কাজগুলো যেগুলোর মাধ্যমে মানি আর্ন করা যায়, যেগুলোর মাধ্যমে পাওয়ার, পজিশন, ওয়েলথ, রেপুটেশন আর্ন করা যায়। সেখানে প্যাশন, স্যাটিসফ্যাকশন এগুলো ম্যাটারই করে না। এবং এক্স্যাক্টলি লক্ষ্য করে দেখ, যখন সে দ্বিতীয় ছবিটা আঁকার পরে এক্সপ্লেন করছে যে এটা একটা এলিফ্যান্ট যেটা সলো করেছে, যাকে সলো করেছে বোয়া কনস্ট্রাক্টর, তখন গ্রোন আপসরা তাকে অ্যাডভাইস করে দিচ্ছে এইসব ছবি দূরে সরিয়ে রাখো, পড়াশোনায় কনসেন্ট্রেট করো, যাতে করে তুমি বড় হয়ে নিজেকে নিজে এস্টাবলিশ করতে পারো, নিজের পায়ে দাঁড়াতে পারো। দেখো, দ্য গ্রোন আপস রেসপন্স দিস টাইম ওয়াজ টু অ্যাডভাইজ মি টু লে অ্যাসাইড, বাদ দেওয়া, এইসব দূরে সরিয়ে রাখো, ড্রয়িং অফ বোয়া কনস্ট্রিক্টার্স ওয়েদার ফ্রম ইনসাইড অর আউটসাইড, ভেতরে বাইরে বোয়া কনস্ট্রিক্টারের কোনো পেন্টিংয়ের দরকার নেই। ডিভোট মাইসেলফ, নিজেকে সম্পূর্ণ নিয়োজিত করো, ইনস্টেড টু জিওগ্রাফি, হিস্ট্রি, অ্যারিথমেটিক অ্যান্ড গ্রামার। ভেবে দেখবি, অর্থাৎ বড়রা এই পড়াশোনাগুলো কেন পড়তে বললো, এই স্ট্রিমগুলো কেন পড়তে বললো, এগুলো ইন্টারেস্টিং বলে পড়তে বলেছে কি? নট অ্যাট অল। এইগুলো পড়ার মাধ্যমে ভবিষ্যতে ডিগ্রি অর্জন করা যায় এবং যার মাধ্যমে মানি আর্ন করা যায়, এবং এই কারণেই কিন্তু তারা এই সাবজেক্টগুলো পড়তে উৎসাহিত করে বাচ্চাদেরকে। ওয়ারাজ পেইন্টিং বা ধরো তোমার সিঙ্গিং, ডান্সিং, এগুলোকে ট্র্যাডিশনালি মানি আর্নিং বলে মনে করা হয় না, এই কারণে এনকারেজ করে না কেউ। এবং ভেবে দেখবি, যদি এই পড়াশোনাগুলো দরকার না হতো ভবিষ্যৎ চাকরি পাওয়ার জন্য, তাহলে বড়রা কিন্তু এইগুলোকে ইম্পর্টেন্স দিত না। যা কিছু করে সব কিছু কিন্তু ওই মানি, ওয়েলথ, পাওয়ার, পজিশন এইগুলোর কথা ভেবে। কি অ্যাডভাইস দিল দেখবি, মাথায় রাখবি, কোয়েশ্চেন পড়তে পারে, থিমেটিক কোয়েশ্চেন। প্রথম দিকের চ্যাপ্টারগুলো সবচেয়ে ভালো দেখবি, প্রথম 8-10টা চ্যাপ্টার। কোয়েশ্চেনটা কেন হতে পারে, হোয়াট ওয়াজ দ্য অ্যাডভাইস গিভেন বাই দ্য গ্রোন আপস ওয়েন দ্য ন্যারেটার ওয়াজ এ স্মল চাইল্ড অফ 6 years old? কী ছিল অ্যাডভাইসটা দেখে নিবি। টু লে অ্যাসাইড মাই ড্রয়িংস অফ বোয়া কনস্ট্রিক্টার্স whether from the inside or outside and devote myself instead to geography, history, arithmetic and grammar. That is why at the age of 6 I gave up what might have been a magnificent career as a painter. হয়তো আমি যদি আমার প্যাশনকে এগিয়ে নিয়ে যেতাম তাহলে বর্তমানে হয়তো আমি একজন ম্যাগনিফিসেন্ট পেইন্টার হিসাবে নিজের কেরিয়ারকে সাজাতাম, কিন্তু আমার সেই প্যাশন মাঝপথে বন্ধ হয়ে গিয়েছিল, শুরুতেই বন্ধ হয়ে গিয়েছিল। র্যাদার মাঝপথেই কেন? বড়দের এই অ্যাডভাইসের কারণে। এখানে ধর যদি ঘুরিয়ে কোয়েশ্চেন হয় যে ওয়াই দ্য ন্যারেটার ওয়াজ ফোর্সড টু গিভ আপ হিজ প্যাশন, পেন্টিং কেন গিভ আপ করতে বাধ্য হয়েছিল? বিকজ অফ দ্য অ্যাডভাইস অফ দ্য গ্রোন আপস হু কনসিডার্ড পেন্টিং টু বি ওয়েস্টেজ অফ টাইম। অ্যাকর্ডিং টু দেম the narrator should devote himself entirely in the study of mathematics, grammar, history, geography, etc. I had been disheartened by the failure of my drawing number 1 and my drawing number 2. কারণ তার কাছে এই ছবিগুলো ব্যর্থ, কারণ এই ছবিগুলো যেহেতু গ্রোন আপদেরকে এক্সপ্লেন করতে পারেনি, হি কনসিডার্ড হিমসেলফ টু বি এ ফেলিয়ার। দেখো, গ্রোন আপস, আন্ডারলাইন করবি আবার, নেভার আন্ডারস্ট্যান্ড এনিথিং বাই দেমসেলভস and it is tiresome for children to be always and forever explaining things to them. ঠিক উল্টোটা আমরা ভাবি যে গ্রোন আপসরা ম্যাচিওর, চিলড্রেন হচ্ছে ইম্যাচিওর, তারা কোনো জিনিস বুঝতে চায় না, তাদেরকে বারবার সেই জিনিসগুলো বোঝাতে হয়। এখানে কিন্তু এক্স্যাক্টলি উল্টো কথা বলছেন কিন্তু এক্সপিউরি। ভেবে দেখবি, যদি গ্রোন আপ বলতে আমরা টেররিজম বুঝি, যদি গ্রোন আপ বলতে আমরা
distinction between one religion, one person following one religion and the other person following other religion. গ্রোন আপ বলতে যদি এগুলো বুঝি আমরা, গ্রোন আপ বলতে যদি আমরা ব্যাটেল বুঝি, ওয়ার বুঝি, মার্ডার বুঝি, গ্রিড বুঝি, এনভি, জেলাসি, এইগুলো যদি বুঝি আমরা গ্রোন আপ বলতে, তাহলে আদৌ কি গ্রোন আপরা বোঝে কিছু, নাকি চিলড্রেনরাই বেশি বোঝে? বলা আমাকে, চিলড্রেনদের মধ্যে এই সমস্যাগুলো আছে কি? নেই। তাহলে অ্যাকচুয়ালি কারা ম্যাচিওর ভেবে দেখবি তো একটু, গ্রোন আপসরা না চাইল্ডহুড স্টেজে থাকা বাচ্চারা, কারা বেশি ম্যাচিওর? লাইনটা দেখবি আবার, গ্রোন আপস নেভার আন্ডারস্ট্যান্ড এনিথিং বাই দেমসেলভস অ্যান্ড ইট ইজ টায়ারসাম, দ্যাট ইজ ভেরি টায়ারসাম, ক্লান্তিকর ফর চিলড্রেন টু বি অলওয়েজ অ্যান্ড ফর এভার এক্সপ্লেনিং থিংস টু দেম। তারা কোনো জিনিস বুঝতে চায় না, বড়রা বুঝতে চায় একমাত্র মানি, পাওয়ার, পজিশন, ওয়েলথ, এইগুলো বাদ দিয়ে প্যাশন, অ্যাফেকশন, ইমোশন, সেন্টিমেন্ট, এগুলো কিন্তু তারা বুঝতে চায় না। এবং সেই কারণে এক্সপিউরের এই মন্তব্য যে বড়দের বোঝানো অত্যন্ত একটা ক্লান্তিকর, একটা বিরক্তিকর একটা প্রসেস, কারণ তারা অবস্টিনেট হয়, তারা অবসেসড হয়, জেদি হয়, তারা নিজেদের কনসেপশনে একদম জেদ করে থাকে, কোনো মতেই তাদের সেই বাঁধা ধরা ট্র্যাডিশনাল কনভেনশনাল যে কনসেপ্ট সেখান থেকে বেরিয়ে আসতে চাইবে না। জাস্ট থিঙ্ক না, ইফ এ বয় বিলঙ্গিং টু দ্য হিন্দু কমিউনিটি, if he is desirous to marry a girl belonging to the Muslim community, never ever the families will accept. Exception থাকতে পারে, ব্যতিক্রম থাকতে পারে, exception is not an example, আমি জেনারেল পিকচারটা বলছি। গ্রোন আপসরা কখনো অ্যাকসেপ্ট করবে না। কিন্তু ভেবে দেখবি একটা চাইল্ডকে যদি আরেকটা চাইল্ডের সামনে বসিয়ে দেওয়া হয়, সে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ যাই হয় না কেন, তার সঙ্গে কিন্তু একেবারে নিজের ঘরের লোকের মতন মিশবে, আপনের মতন মিশবে। তাহলে কারা বেশি ম্যাচিওর বল আমাকে? দিস ডিস্টিংশন ইন দ্য নেম অফ রিলিজিয়ন, ইন দ্য নেম অফ কাস্ট, ইন দ্য নেম অফ ক্রিড, ইন দ্য নেম অফ ইকোনমিক কন্ডিশন, ইজ দিস ম্যাচিউরিটি? ইজ দিস ইন্টেলিজেন্স? তাহলে এদিক থেকে যদি আমরা ম্যাচিউরিটি ভাবার চেষ্টা করি, তাহলে চাইল্ডহুড স্টেজে থাকা বাচ্চারা তারা অনেক বেশি ম্যাচিওর। দেখো, সো দেন আই চোজ অ্যানাদার প্রফেশন অ্যান্ড লার্ন টু পাইলট এরোপ্লেনস। এবং এখান থেকে তিনি তার যে প্যাশন ফর পেন্টিং সেটাকে ত্যাগ করে তিনি পাইলটের প্রফেশনে আসলেন। আই হ্যাভ ফ্লোন এ লিটল ওভার অল পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, মোটামুটি দুনিয়ার সব প্রান্তে, বিশ্বের সব প্রান্তে তিনি ট্রাভেল করেছেন। অ্যান্ড ইট ইজ ট্রু দ্যাট জিওগ্রাফি হ্যাজ বিন ভেরি ইউজফুল টু মি। জিওগ্রাফি সাহায্য করেছে অবভিয়াসলি, অ্যাজ এ পাইলট জিওগ্রাফি তোমাকে জানতেই হবে। অ্যাট এ গ্লান্স আই ক্যান ডিস্টিংগুইশ চায়না ফ্রম অ্যারিজোনা। এই জায়গাটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, যেহেতু আমি জিওগ্রাফি পড়েছি, অ্যাজ এ রেজাল্ট অফ ইট চায়না অ্যারিজোনার মধ্যে কী ডিফারেন্স সেটা এক ঝলক দেখলেই আমি বুঝতে পারবো। ইফ ওয়ান গেটস লস্ট ইন দ্য নাইট সাচ নলেজ ইজ ভ্যালুয়েবল। অবভিয়াসলি রাত্রিবেলায় কোথাও হারিয়ে গেলে এই ধরনের নলেজগুলো কিন্তু কার্যকরী হয়। নট ইম্পর্টেন্ট, এই 4-5টা লাইন কিন্তু ইম্পর্টেন্ট নয়। আমি আগে চ্যাপ্টারটা কমপ্লিট করে নিই, কীভাবে পড়বো আমি বলে দিই। চ্যাপ্টারটা দেখবো আমরা কুইকলি আগে, তারপর সেই চ্যাপ্টার থেকে লাইন্স কী কী হতে পারে ইম্পর্টেন্ট, সেই চ্যাপ্টার থেকে থিম্যাটিক কোয়েশ্চেন কী কী হতে পারে, বা সেই চ্যাপ্টার থেকে ডিডাক্টিক লেসন আমরা কী কী পাচ্ছি সেটা আমরা ডিসকাস করবো। এইভাবে ধীরে ধীরে আমরা এগোবো। দেখো, ইন দ্য কোর্স অফ দিস লাইফ আই হ্যাভ হ্যাড এ গ্রেট মেনি এনকাউন্টার্স। এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবার দেখবি একটুখানি এক্সট্রিম স্যাটায়ার আছে গ্রোন আপদের উদ্দেশ্যে। ইন দ্য কোর্স অফ দিস লাইফ ইন দ্য সেন্স দ্য লাইফ অফ এ পাইলট। স্বাভাবিক কথা, পাইলট জীবনযাপন করতে গেলে প্রচুর লোকের সঙ্গে তো মেলামেশা করতে হবে, প্রত্যেক দিন নতুন নতুন লোকের সঙ্গে তুমি মিশবে, বহু লোকের সঙ্গে তুমি কিন্তু আলাপ করার সুযোগ পাবে। In the course of this life, I have had a great many encounters with a great many people who have been concerned with matters of consequence. এই matters of consequence-টা ironically বলা হয়েছে, অর্থাৎ আমি এমন অনেক বিচক্ষণ ব্যক্তির সঙ্গে প্রত্যেক দিন দেখা হওয়ার সুযোগ হয় যারা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে ভাবার ক্ষমতা রাখে, বা যারা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে কিন্তু ভাবনা চিন্তা করে। দেখবি আইরনিটা কোথায় শেষে গিয়ে আসে। I have lived a great deal among গ্রোন-আপসদের মধ্যে কিন্তু বহু সময় আমি কাটিয়েছি। আই হ্যাভ সিন দেম ইন্টিমেটলি, খুব ক্লোজলি, কাছ থেকে তাদেরকে দেখেছি। অ্যান্ড দ্যাট হ্যাজেন্ট মাচ ইমপ্রুভ মাই ওপিনিয়ন অফ দেম। অর্থাৎ গ্রোন-আপসদের নিয়ে আমাদের ওপিনিয়ন ছিল যে গ্রোন-আপসরা ইম্যাচিওর, তাদেরকে সব জিনিস এক্সপ্লেন করে দিতে হয়, তারা সিম্পলিসিটি বোঝে না, তাদের মধ্যে ইনোসেন্স নেই। এই ধারণাটা যেটা আমার ছিল, সেই ধারণাটা কিন্তু পাল্টায়নি। পাইলটের জীবনে প্রত্যেক দিন প্রচুর লোকের সঙ্গে দেখা হয় যারা ম্যাটার অফ কনসিকুয়েন্স নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু আমার ধারণা পাল্টায়নি। অর্থাৎ কারোর মধ্যে কিন্তু আমি এই ম্যাচিউরিটি দেখিনি। প্রত্যেকেই কিন্তু সেই বাহ্যিক জিনিসগুলোকে ইম্পর্টেন্স দেয়, মানিকে ইম্পর্টেন্স দেয়, ফিগার্সকে ইম্পর্টেন্স দেয়, প্ল্যানেটকে ইগনোর করে, রিলেশনশিপকে ভ্যালিউ দেয় না,
এই সমস্ত জিনিসগুলো, রেসপন্সিবিলিটি থাকে না রিলেশনশিপের মধ্যে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু গ্রোন আপদের মধ্যে ছিল, যেগুলো আমি যত লোকের সঙ্গে দেখা হয়েছে, এত মানুষের সঙ্গে দেখা হওয়ার পরেও কিন্তু আমার এই ধারণা পাল্টায়নি, অর্থাৎ সমস্ত গ্রোন আপরা একই রকম। whenever I meet, এটা উনি কিন্তু পরীক্ষা করে দেখেছেন, এক্সপেরিমেন্ট করেছেন, এবং পরীক্ষাটা কত সুন্দর দেয়, এক্সপেরিমেন্টটা কত সিম্পল অথচ কতটা কার্যকরী, ইফেক্টিভ। whenever I met one of them who seemed to me at all clear sighted, যখনই কোনো ব্যক্তির সঙ্গে, সবার সঙ্গে এই এক্সপেরিমেন্টটা কাজে লাগাতেন না, যারা এমনিতেই দেখেই তাদের মনে হতো যে তারা পয়সা ছাড়া কিছু বোঝে না, ফিগার ছাড়া কিছু বোঝে না, তাদের সাথে তিনি এক্সপেরিমেন্ট করতেন না। কিন্তু দেখার পরে যাদেরকে একটুখানি হলেও ক্লিয়ার সাইটেড মনে হতো, তাদের সঙ্গে তিনি এই এক্সপেরিমেন্টটা করতেন। আই ট্রাইড দ্য এক্সপেরিমেন্ট অফ শোয়িং হিম মাই ড্রয়িং নাম্বার 1, মনে আছে সেই বোয়া কনস্ট্রাক্টর ফ্রম আউটসাইড, আর ড্রয়িং নাম্বার 2 হচ্ছে বোয়া কনস্ট্রাক্টর ফ্রম ইনসাইড। সেই ছবিগুলো কিন্তু সবসময় নিজের সঙ্গেই রাখতেন। যখনই কোনো লোকের সঙ্গে তার দেখা হতো, যাকে কিছুটা ক্লিয়ার সাইটেড তার মনে হতো, তাকে সেই ড্রয়িং দুটো দেখাতেন। ড্রয়িং নাম্বার 1 which I always kept. I would try to find out so if this was a person of true understanding, মানে সত্যি এর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আছে কি না, এর মধ্যে বোঝার ক্ষমতা আছে কি না, সেটা পরীক্ষা করার জন্য তিনি এই পেন্টিংটা দেখাতেন। যদি সে রিয়েলাইজ করে যে এটা বোয়া কনস্ট্রাক্টরের পেন্টিং, যে একটা এলিফ্যান্ট সোয়ালো করেছে, তাহলে বুঝতে হবে তার মধ্যে প্রপার আন্ডারস্ট্যান্ডিং আছে, তার মধ্যে সিম্পলিসিটি আছে, তার মধ্যে ইনোসেন্স আছে, তার মধ্যে ম্যাচিউরিটি আছে। আর যদি বুঝতে সে না পারে, তাহলে অবভিয়াসলি হি ইজ অলসো লাইক দ্য আদার গ্রোন আপস। কিন্তু আনফর্চুনেটলি উনি ডিসঅ্যাপয়েন্টেড হবেন। প্রত্যেকবার যত লোকের সঙ্গে এই টেস্টটা করবেন, প্রত্যেকবার কিন্তু তিনি ডিসঅ্যাপয়েন্টেড হবেন, তার কারণ কারোর মধ্যে কিন্তু এই আন্ডারস্ট্যান্ডিং, এই ম্যাচিউরিটি কিন্তু নেই। দেখো, আই উড ট্রাই টু ফাইন্ড আউট সো ইফ দিস ওয়াজ এ পার্সন অফ ট্রু আন্ডারস্ট্যান্ডিং। দেখ, ট্রু আন্ডারস্ট্যান্ডিংটা আবার খুব আপেক্ষিক কথা, রিলেটিভ কথা। প্রত্যেকটা ব্যক্তির কাছে আন্ডারস্ট্যান্ডিংয়ের ডেফিনেশন আলাদা। যদি সত্যি একজন গ্রোন আপ ব্যক্তি যে মানি ছাড়া কিছু বোঝে না, তার কাছে আন্ডারস্ট্যান্ডিং মানে ইমপ্রুভিং ইয়োর বিজনেস, এক্সেলিং ইন ইয়োর বিজনেস, মানে নতুন নতুন বিজনেস করা, নতুন ব্যক্তিদের সঙ্গে মেশা, বিজনেসকে একদম সাকসেস জেনিতে নিয়ে যাওয়া, এটাই তাদের কাছে আন্ডারস্ট্যান্ডিং। আবার যদি আমরা একটু সিম্পল ইনোসেন্ট পার্সনের কথা বলি, তাদের কাছে কিন্তু ইমোশন, প্যাশন, ছোটো ছোটো জিনিসগুলো, সেই বিউটি যেগুলো টাকা দিয়ে কেনা যায় না, যেগুলো চোখ দিয়ে দেখা যায় না, যেগুলো হৃদয় দিয়ে অনুভব করা যায়, সেগুলোকে বোঝাই হচ্ছে তাদের কাছে আন্ডারস্ট্যান্ডিং। তাহলে আন্ডারস্ট্যান্ডিং তাদের মধ্যে আছে কি না, এটা পরীক্ষা করার জন্য ওই বোয়া কনস্ট্রিক্টরের 1 নম্বর ছবিটা তিনি দেখাতেন। বাট হুএভার ইট ওয়াজ, আনফর্চুনেটলি যাকেই দেখিয়েছেন, হি অর শি উড অলওয়েজ সে, ছবিটা দেখেই কি বলতো, দ্যাট ইজ এ হ্যাট। অর্থাৎ তার কাছে পরীক্ষা করার সোজা উপায়, যদি কোনো গ্রোন আপ এই ছবিটা দেখে রিয়েলাইজ করে যে এটা বোয়া কনস্ট্রিক্টর সোয়ালোয়িং অ্যান এলিফ্যান্ট, তাহলে বুঝতে হবে তার মধ্যে প্রপার ট্রু আন্ডারস্ট্যান্ডিং আছে। আর যদি কেউ এটাকে হ্যাট বলে ভাবে, অবভিয়াসলি তার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং নেই, সেই শুধু বাহ্যিক দিকটাকে, এক্সটিরিয়ার রূপটাকে সে শুধু ইম্পর্টেন্স দেয়, ভ্যালিউ দেয়, সেটা নিয়েই সে কিন্তু সেটাকে ইম্পর্টেন্স দেয় বা সেটাকে মূল্য দেয়, গভীরভাবে সেটা পর্যবেক্ষণ করার চেষ্টা করে না। এবং দেখ কী সুন্দরভাবে অপমানটা করবেন দেখ গ্রোন আপদেরকে এখানে এক্সপিউরি। দেন আই উড নেভার টক টু দ্যাট পারসন অ্যাবাউট বোয়া কনস্ট্রিক্টর, এবং সঙ্গে সঙ্গে আমি কিন্তু তাদের সঙ্গে বোয়া কনস্ট্রিক্টর, প্রাইমেবল ফরেস্ট, স্টার, এগুলো নিয়ে কথাই বলতাম না। কারণ আমি তো রিয়েলাইজ করে নিয়েছি যে এই লোকের মধ্যে ট্রু আন্ডারস্ট্যান্ডিং নেই, এ বোঝে না সত্যিকারের ভ্যালুয়েবল জিনিস কোনগুলো, সত্যিকারের বিউটি কোনগুলো। কারণ যদি সত্যি আন্ডারস্ট্যান্ডিং থাকে, তার কাছে সত্যিকারের বিউটি হবে মানে মোস্ট প্রিসিয়াস হবে, ভ্যালিউলেস, মূল্যহীন, যাকে মূল্য দিয়ে আঁকা যায় না, স্টার, ফরেস্ট, নেচার, মুন। কিন্তু যখনই কেউ একটা লোক একটা বোয়া কনস্ট্রাক্টরকে চিনতে পারবে না, সেটা হ্যাড বলে জানবে, বুঝে নিতে হবে তার সঙ্গে কিন্তু আর এই ফরেস্ট, স্টার, বোয়া কনস্ট্রাক্টর এই নিয়ে কথা বলা যাবে না। আই উড ব্রিং মাই সেলফ ডাউন, লুক অ্যাট দিস ওয়ার্ড, ডাউন, নিজেকে নিচে নামিয়ে আনতাম, নিজের স্তরকে, নিজের লেভেলকে, নিজের পর্যায়কে নিচে নামিয়ে আনতাম, টু হিজ লেভেল। মানে পরিষ্কার বলে দিচ্ছেন যে গ্রোন আপদের লেভেলটা হচ্ছে ডাউন। যখনই কেউ আমার ওই ছবিটাকে চিনতে পারতো না, সেটা হ্যাট বলে ভুল করতো, সঙ্গে সঙ্গে আমি রিয়েলাইজ করে নিতাম তার লেভেলটা হচ্ছে ডাউন, এবং নিজেকে আমি তার লেভেলে নামিয়ে আনতাম। তখন আর তার সঙ্গে স্টার, মুন, নেচার, ফরেস্ট এইসব কথা বলতাম না, তারা যেরকম কথা শুনতে পছন্দ করে সেই রকম কথা বলতাম। আই উড টক টু হিম অ্যাবাউট ব্রিজ, গল্ফ, পলিটিক্স, নেকটাইজ এটসেট্রা। কি ক্লিয়ার ডিফারেন্সটা দেখ।
ট্রু আন্ডারস্ট্যান্ডিং যাদের মধ্যে আছে, সত্যিকারের সেন্সিবিলিটি যাদের মধ্যে আছে, সত্যিকারের বোধ, বিচক্ষণতা, আন্ডারস্ট্যান্ডিং, পাওয়ার অফ জাজমেন্ট, ম্যাচিউরিটি যাদের মধ্যে আছে, তারা কিন্তু ভ্যালিউ দেবে, মূল্য দেবে স্টার, মুন, নেচার, মনসুন শাওয়ার, এই সমস্ত জিনিসগুলো, এগুলো হচ্ছে রিয়েল বিউটি, এগুলো হচ্ছে ভেরি প্রিসিয়াস, ভেরি ভ্যালুয়েবল, অ্যাবসলিউটলি ওয়ার্দি। কিন্তু যখনই সেই হ্যাট বলে কেউ বলতো, বুঝে যেতাম এই স্তর কিন্তু নিচেই, এই কিন্তু বাকি গ্রোন আপদের মতন এর লেভেল কিন্তু ইনফিরিয়ারেই। এবং সেই কারণে তখন আর তাদের সঙ্গে এই স্টার মুন নিয়ে কথা বলতাম না, কী নিয়ে কথা বলতাম, এই ব্রিজ, পলিটিক্স, নেকটাইজ, গল্ফ এটসেট্রা। ভেবে দেখবি বড়রা অ্যারিস্টোক্রেসি বিচার করে। যদি কেউ ভেবে দেখবি একবার, যদি মার্বেল খেলে আর কেউ একজন গল্ফ খেলে, বড়রা সঙ্গে সঙ্গে ইম্পর্টেন্স দেবে কাকে বেশি, যে গল্ফ খেলে। কারণ গল্ফ খেলাটা হচ্ছে অ্যারিস্টোক্র্যাটরা, যারা সম্ভ্রান্ত পরিবারের সদস্য, তারা গল্ফ খেলে। এবার ভেবে দেখ একবার, একটা খেলার ওপর নির্ভর করে তারা কিন্তু মানুষকে মূল্য দিচ্ছে। তার মানে তাদের কাছে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং নেই, ট্রু জাজমেন্ট, ট্রু আন্ডারস্ট্যান্ডিং নেই। তারা শুধুমাত্র বাহ্যিক দিকটা দেখে মানুষকে ভ্যালিউ দেয়। এবং যখনই রিয়েলাইজ করতেন ন্যারেটার যে এই লোকের মধ্যে সেই ট্রু আন্ডারস্ট্যান্ডিং নেই, নিজের সময় নষ্ট করতেন না, তিনি তখন তাদের সঙ্গে কিন্তু নিজেকে তাদের লেভেলে নামিয়ে নেই। গল্ফ, নেকটাইজ, তার সঙ্গে এই সমস্ত ব্রিজ, পলিটিক্স, এই সমস্ত কথা বলতেন। অ্যান্ড দ্য গ্রোন আপ would be greatly pleased to have met such a sensible man. আন্ডারলাইন করবি, সেই গ্রোন আপরা আমাকে খুব সেন্সিবল ম্যান বলে ভাবতো এবং তারা খুব খুশি হতো যে আমার মতন একজন সেন্সিবল লোকের সঙ্গে দেখা হয়েছে। আয়রনিটা কোথায়? মুখে বললেন সেন্সিবল, আয়রনি মানে কি? যা বলা হবে তার উল্টো মানে করা হবে, এখানে সেটাই করা হয়েছে। মানে এখানে সেন্সিবল ম্যান মানে কি? যার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, পাওয়ার অফ জাজমেন্ট, যার মধ্যে ম্যাচিউরিটি, এইগুলো আছে, তাকে সেন্সিবল ম্যান বলা হয়। মানে যে গ্রোন আপের লোকের সঙ্গে ন্যারেটার গল্ফ নিয়ে, ব্রিজ নিয়ে, পলিটিক্স নিয়ে, বা নেকটাইজ নিয়ে, এইসব নিয়ে কথা বলতেন, সঙ্গে সঙ্গে সেই গ্রোন আপ ব্যক্তি ন্যারেটারকে কিন্তু একজন সেন্সিবল ম্যান বলে বিচার করতো, বা একজন ম্যাচিওর ইন্টেলিজেন্ট ম্যান বলে তাই কিন্তু গণ্য করতো। অথচ ন্যারেটারের যদি দৃষ্টিভঙ্গি ভাবি, যারা এইসব নিয়ে আলোচনা করে তারা কিন্তু আদৌ সেন্সিবল নয়। এবার ভেবেই দেখ না, একটা লাইফ, একটা প্রিশিয়াস গিফট আমরা পেয়েছি ফর ফিউ ইয়ার্স, তার মধ্যে কিছু বছর তো আমাদের কেরিয়ার এই ওই করতে ব্যস্ত হয়ে যায়। তারপরেও সারা জীবন যদি আমরা ব্লাইন্ডলি সেই মানি, পাওয়ার, পজিশন, অ্যারিস্টোক্রেসি, স্ট্যাটাস, এইসবের পেছনে যদি দৌড়ে যাই, তাহলে ওয়েন উই উইল লিড আওয়ার লাইফ, ওয়েন উই উইল এনজয় দ্য ওয়ার্ল্ড? আমরা তো সেই কুপমণ্ডুকের মতন, কুয়োর ব্যাঙের মতন জীবনযাপন করছি, যেখানে নিজেদের সীমাবদ্ধ করে দিয়েছি বাড়ি, গাড়ি, সম্পত্তি, পাওয়ার, পজিশন, রেপুটেশন, স্ট্যাটাস, এইগুলোর মধ্যে। কোথায় সেন্সিবিলিটি আমাদের মধ্যে আছে? কোথায় আমাদের পাওয়ার অফ জাজমেন্ট আছে? কোথায় আমাদের ট্রু আন্ডারস্ট্যান্ডিং আছে? নেই তো। আমি ওই জন্যই পথের পাঁচালীর কথা বলছিলাম, যেখানে অপু দুর্গার যে অ্যাডভেঞ্চার্সগুলো, যে এক্সপ্লোরেশনসগুলো, সেগুলো যদি পড়িস তাহলে রিয়েলাইজ করবি প্রত্যেক দিন নতুন বাগানে যাওয়া, প্রত্যেক দিন নতুন জায়গা এক্সপ্লোর করা, নিজের মতন করে খেলায় ব্যস্ত থাকা, ট্রেন দেখতে যাওয়া, কাশবনের মধ্যে দিয়ে দৌড়ে যাওয়া, এগুলোই তো হচ্ছে প্রপার আন্ডারস্ট্যান্ডিং, এগুলো তো হচ্ছে প্রপার সেন্সিবিলিটির লক্ষণ। যে জগতে জন্ম নিয়েছো, কত কিছু দেখার আছে। ইউলিসিস মনে করে দেখ, ইউলিসিস ওয়াজ এ কিং, হি ওয়াজ দ্য কিং অফ ইথাকা। স্টিল তার মনে হয়েছিল এই ইথাকাতে এইভাবে ব্যারেন ক্র্যাক্সদের সঙ্গে থাকা, এজেড ওয়াইফের সঙ্গে থাকা, এইরকম মিনিংলেস লাইফ লিড করা, দ্যাট ইজ অ্যাবসলিউটলি নট পসিবল ফর হিম। এবং তিনি কিন্তু তার মৃত্যুর আগে অবধি তিনি অ্যাডভেঞ্চারের পেছনে দৌড়াতে চেয়েছিলেন। টু ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ, জীবনটাকে শেষ পর্যায়ে অবধি তিনি উপভোগ করতে চেয়েছিলেন। এটাই তো সেন্সিবিলিটির লক্ষণ। তাহলে ইন দ্য ভেরি ফার্স্ট চ্যাপ্টার, ইন এ ভেরি আইরনিক্যাল অ্যান্ড স্যাটিরিক্যাল ম্যানার, দ্য ন্যারেটার এক্সপিউরি ইজ ক্রিটিসাইজিং দ্য ফুলিশনেস, দ্য ইনসেন্সিবল অ্যাটিটিউড অফ দ্য গ্রোন আপস। এবং ন্যারেশনের ধরনটা খুবই চাইল্ডিশ। তার 6 বছরের গল্প দিয়ে শুরু করছেন, যখন তিনি একটা বই পড়েন এবং সেখানে প্রথম জানতে পারেন এই বোয়া কনস্ট্রাক্টরের কথা, যারা তাদের ভিকটিমসদেরকে সলো করে, ডাইরেক্টলি চিউ করে না, নিয়ে 6 মাস তাদেরকে ডাইজেস্ট করার জন্য ঘুমোয়, কোনো অ্যাক্টিভিটিতে জড়ায় না। তারপরে তার ছবি আঁকা, সেই ছবি ইনসাইড আউটসাইড বড়দের দেখানো, বড়দের সেটা রিয়েলাইজ না করা, তাকে অ্যাডভাইস দেওয়া যে জিওগ্রাফি, অ্যারিথমেটিক, গ্রামার, এইগুলোর দিকে মনোযোগ দাও, এবং সেখানে তার প্যাশনকে এন্ড করা। এবং তারপরে যখন থেকে তিনি পাইলটের প্রফেশনে যুক্ত হয়েছেন, যত ব্যক্তির সঙ্গে তার দেখা হয়েছে, প্রত্যেকবার কোনো ব্যক্তির মধ্যে ট্রু আন্ডারস্ট্যান্ডিং আছে কি না সেটা বোঝার জন্য সবচেয়ে সোজা একটা এক্সপেরিমেন্ট তিনি করেছেন। তার সেই নাম্বার 1 যে পিকচারটা ছিল, পেন্টিং নাম্বার 1, সেটা বরাবর সবাইকে দেখিয়ে
জিজ্ঞেস করেছিলেন এর কিসের পেন্টিং, যদি কেউ হ্যাড বলতো সঙ্গে সঙ্গে তিনি রিয়েলাইজ করতেন এর মধ্যে ট্রু আন্ডারস্ট্যান্ডিং নেই, এবং সেই কারণে তিনি তাদের সঙ্গে আর তার মনের কথা বলতেনই না, নিজেকে তাদের লেভেলের নিচে নামিয়ে নিয়ে এসে তাদের মতন করে ব্রিজের কথা, গল্ফের কথা, পলিটিক্সের কথা, এইসব কথা আলোচনা করতেন। এবার আমরা দেখব যে এই চ্যাপ্টার থেকে কি কি কোয়েশ্চেন আমাদের করতে হবে, কোন কোন লাইন ইম্পর্টেন্ট, কি অ্যাডভাইস পেয়েছি আমরা, বা গ্রোনআপসদের কীভাবে এখানে স্যাটারাইজ করা হয়েছে, বা জগতের কোন কোন পয়েন্টগুলোকে এখানে ক্রিটিসাইজ করা হয়েছে। প্রথম দিকে চ্যাপ্টারগুলো অ্যাটলিস্ট 5-6টা চ্যাপ্টার, 5-6টা 8টা 10টা চ্যাপ্টার, ম্যাক্সিমাম 10 অবধি একটু আমরা মনোযোগ সহকারে দেখব, প্রত্যেকটা লাইন প্রত্যেকটা ওয়ার্ড দেখার চেষ্টা করব, যাতে করে যেমনই কোয়েশ্চেন হোক না কেন যেন এখান থেকে সমস্যা না হয়। এবছর মার্কিং প্যাটার্নটা দেখে নিয়েছিস তো, লং একটা মাত্র করতে হয় প্রত্যেক কোর্স থেকে, অ্যাজ এ রেজাল্ট অফ ইট লং এই বছর কোনো ফ্যাক্টর নয়, শর্ট কিন্তু একই রকম আছে, এবং সেই কারণে শর্ট আমাদের কিন্তু খুব মনোযোগ দিতে হবে। প্রত্যেকটা টপিক যেগুলো থেকে 3টে কি 4টে করে শর্ট পড়তে পারে সেগুলো কিন্তু আমরা স্পেশালি অ্যাটেন্টিভ হব সেইগুলোর প্রতি। এবার দেখে নিই আমরা এই চ্যাপ্টার থেকে কী কী কোয়েশ্চেন পেতে পারি। প্রথম যে তথ্য সেটা আমরা আন্ডারলাইন করে রাখবো, দ্য নেম অফ দ্য বুক, এবং ন্যারেশন শুরু হচ্ছে ন্যারেটারের কোন সময় থেকে, ওয়েন হি ওয়াজ এ চাইল্ড অফ মিয়ার 6 years old। বইটার নাম মাথায় রাখবি, কী নিয়ে বইটা, এবং এই বা ঘুরিয়ে পড়তে পারে বোয়া কনস্ট্রিক্টরের সোয়ালোয়িং দ্য ভিকটিম, এই তথ্যটা তিনি প্রথম কোন বই থেকে জানতে পেরেছিলেন এবং কত বছর বয়সে তিনি জানতে পেরেছিলেন, এই তথ্যটা মাথায় রাখতে হবে। নেক্সট মাথায় রাখতে হবে তার ফার্স্ট ড্রয়িং কোনটা, এবং সেই ড্রয়িং নিয়ে বড়দের কী মতামত ছিল, বড়রা কী ভেবেছিল। দুটো লাইন খুব ইম্পর্ট্যান্ট, একই এক্সপ্লেনেশন একই অ্যান্সার হবে। দে অলওয়েজ নিড টু হ্যাভ থিংস এক্সপ্লেনড, এই লাইনটাও। আর এনিথিং grown-ups never understand anything by themselves and it is tiresome for children to be always and forever explaining things to them, একই অ্যান্সার হবে। বড়দের এক্সপ্লেনেশন দরকার হয়, তাদের জাজমেন্ট যেহেতু নেই, তাদের আন্ডারস্ট্যান্ডিং যেহেতু নেই, তারা সিম্পল জিনিসগুলো বোঝার চেষ্টা করে না, তারা সব জিনিসের বাহ্যিক রূপটা থেকে বোঝার চেষ্টা করে। এই দুটো লাইন মাথায় রাখবি। বড়রা তাকে কী অ্যাডভাইস দিয়েছিল, বা ঘুরিয়ে বললে তার পেন্টিংয়ের যে কেরিয়ার, পেন্টিংয়ের যে তার প্যাশন, সেটা অ্যাব্রাপ্টলি এন্ড হয়েছিল কীভাবে, সেটা মাথায় রাখতে হবে। তারপর আমরা দেখব তার এক্সপেরিমেন্টটা, এবং কীভাবে সে জাজ করতো কোনো গ্রোনআপের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আছে কিনা, ট্রু আন্ডারস্ট্যান্ডিং আছে কিনা, পাওয়ার অফ জাজমেন্ট তার মধ্যে আছে কিনা, সেটা ডিটারমাইন করার তার এক্সপেরিমেন্টটা, তার প্রসিডিয়ারটা কী ছিল। এবং যখনই তিনি দেখতেন যে কোনো গ্রোনআপের মধ্যে সেই লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং নেই, সেই ট্রু আন্ডারস্ট্যান্ডিং নেই, জাজমেন্ট পাওয়ার নেই, তখন তিনি নিজেকে তাদের লেভেলে নামিয়ে আনার জন্য কী কী বিষয় নিয়ে তাদের সঙ্গে গল্প করতেন, এইগুলো দেখে রাখবি। These are the lines, these are the points and the questions যেগুলো আমরা ফার্স্ট চ্যাপ্টার থেকে দেখলাম। ফার্স্ট চ্যাপ্টারে লিটল প্রিন্সের কোনো বর্ণনা নেই, জাস্ট একটা ইন্ট্রোডাকশনের মতন লিটল প্রিন্সের সঙ্গে দেখা হওয়ার আগেই একটা ক্লিয়ার ডিফারেন্স, যেন সেই নভেলাটার স্টোরিটার সুরটা বেঁধে দিচ্ছেন, যেখানে তিনি কী করতে চলেছেন, কী দেখাতে চলেছেন, কোন বিষয়টা এখানে হাইলাইট করবেন তিনি, সেটা একটা আইডিয়া, সেটা একটা কিন্তু আমাদের ধারণা ফার্স্ট চ্যাপ্টারেই আমাদের দিয়ে দিচ্ছেন। নিশ্চয়ই ফার্স্ট চ্যাপ্টারটা পড়ার পরে বুঝতে পারছিস যে দিস ইজ নট এ মিয়ার চিলড্রেন্স টেল। অলরেডি আমরা আলোচনা তো করেইছি, লাইফ লেসেন্সগুলো দেখিয়েছিস, এক একটা ব্রিলিয়েন্ট লাইফ লেসেন। তারপরেও অ্যাটলিস্ট ফার্স্ট চ্যাপ্টার থেকে আরও বেশি ক্লিয়ার হবে, এবং যত আমরা এগোবো তত আমরা কিন্তু রিয়েলাইজ করব যে দিস ইজ এ ব্রিলিয়েন্ট স্টোরি, যেখানে কিন্তু গ্রোনআপদের ওয়ার্ল্ডকে স্যাটারাইজ করা হয়েছে, গ্রোনআপদের যে ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং, ল্যাক অফ জাজমেন্ট, সেটাকে সিভিয়ারলি ক্রিটিসাইজ করা হয়েছে। যাই হোক, ফার্স্ট দিন আমি সুতরাং সেই কারণে টেক্সটের একটাই চ্যাপ্টার করলাম। এটা ভালো করে আগে বুঝবি, একটা খাতা করবি, যে লাইন্সগুলো, যে থিম্যাটিক কোয়েশ্চেন্সগুলো, কারণ না হলে পরবর্তীকালে কিন্তু অ্যাব্রাপ্ট হয়ে যাবে। যেমন 27টে চ্যাপ্টারে দেখবো আমরা, তখন কোনখানে কী বলা হয়েছিল খুঁজে পাওয়া মুশকিল, বারবার তো টেক্সট পড়তে পারবি না। সুতরাং একটা খাতা করে ক্লিয়ারলি চ্যাপ্টার 1 লাইন কোনগুলো ইম্পর্টেন্ট বললাম, ইনফরমেশন কোনগুলো ইম্পর্টেন্ট, থিম্যাটিক কোয়েশ্চেন্স কী আসে, সেগুলো একদম লিখে রাখবি পরবর্তীকালে, যাতে ওই লাইনগুলো দেখে রিভাইজ করা সম্ভবপর হয়, কুইকলি শর্ট টাইমের মধ্যে যাতে প্রিপারেশনটা নেওয়া যায়। কালকের ক্লাসে আমরা অ্যাটলিস্ট 3টে চ্যাপ্টার আমরা দেখব, আরও বেশি ক্লিয়ার হবে আইডিয়াটা।